স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন কি বলে দাও ব্ল্যাক রাখবো না হোয়াইট রাখবো, তোমরা যেমন বলবে তেমনই রাখবো, কিন্তু প্রথমে যেটা ডিসাইড করে নেবো ওটাই থাকবে ক্লাসের শেষ পর্যন্ত। স্যার আমার কোনোটাতেই কোনো অসুবিধা নেই। বললাম যে স্ক্রিন কালার কি রাখবো, মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট না হ্যাঁ ব্ল্যাক? কারণ অনেকে বলে স্যার, ব্ল্যাক। বলো। একই রাখতে পারে। তাহলে ব্ল্যাকই রাখছি, ঠিক আছে। দেখো তোমাদের আমি যে সাবজেক্টটা পড়াবো তার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইনস্ট্রুমেন্টেশন, তাই তো? হ্যাঁ স্যার। প্রথমে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের চারিপাশে যা কিছু ঘটে, ঠিক আছে, সেটা কোনো একটা ঘটনা হতে পারে, যা কিছু ঘটে সবকিছুর মধ্যেই কিছু না কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল ফেনোমেনন যুক্ত থাকে। মানে আজ অব্দি যা আমরা দেখতে পাচ্ছি সবেতেই, ঠিক আছে। এবার তার মধ্যে মোস্ট অফ দ্য জিনিসকে আমরা কোয়ান্টিফাই করি, কোনো একটা নাম দিই, মেজার করি, এইসব জিনিস আমরা করে থাকি। যেমন ধরো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির নাম আমি বলছি, লাস্ট ইয়ারে যখন তোমাদের ফিজিক্স ছিল, ফোর্স। এবার ফোর্স কি, একটা ফোর্স যদি কাউকে বলে দেওয়া হয় যে আমি এতটা বল দিচ্ছি, কেউ কিন্তু বলতে পারবে না যে তার মানে অ্যামাউন্টটা কত, যতক্ষণ না কেউ অ্যামাউন্টটা ডিফাইন করে দিচ্ছে। মানে সেটা 5 নিউটন নাকি 50 নিউটন যদি ডিফাইন না করা থাকে, তাহলে কিন্তু সেই ফোর্সের কোনো সিগনিফিকেন্স নেই। তেমনি ধরো কোনো একটা মানুষ, ঠিক আছে, তার মাস, তার হাইট, ঠিক আছে, তার উইডথ, এগুলো কিন্তু একটা ইঞ্জিনিয়ারের কাছে ইম্পর্টেন্ট। বা তুমি যদি একটা টেলারের কাছেও যাও, সে যখন তোমার কাপড় এর মাপ নেবে, তার কাছে কিন্তু তুমি কে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলা, লেন্থ, উইডথ, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো একটা জিনিসের সিগনিফিকেন্স তখনই যখন তুমি সেটাকে কোয়ান্টিফাই করতে পারবে বা মেজার করতে পারবে। আদারওয়াইজ কিন্তু সেটার তেমন কোনো সিগনিফিকেন্স আমরা দেখতে পাই না। কি বললাম বুঝতে পারলে? কারণ যখন তুমি সেটাকে কোয়ান্টিফাই করতে পারছো, মানে মেজার করতে পারছো, ফার্দার তুমি ওটাকে বিভিন্ন কাজে ইউজ করতে পারবে। কি বললাম বুঝতে পারলে? মেজারমেন্টের সিগনিফিকেন্সটা কি? হ্যাঁ স্যার। এবার এই যে সিগনিফিকেন্স, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগে। প্রথমত কোথায় কাজে লাগে? প্রথমত কাজে লাগে হচ্ছে কোনো একটা প্রসেসের অ্যাকুরেসি এবং প্রিসিশন। এবার এই যে দুটো ওয়ার্ড বললাম, অ্যাকুরেসি আর প্রিসিশন, এই দুটো কিন্তু শুনতে একই মনে হয় কিন্তু দুটো শব্দ আলাদা। আমি একটা ছবি আঁকছি তাহলে বুঝতে পারবে। এটা ধরো আমাদের টার্গেট, এটা একটা এরকম একটা গোল টার্গেট আছে। এবার প্রথমে তোমাকে দেওয়া হলো এই টার্গেটটাকে হিট করার জন্য, তুমি কি করলে? তুমি কতগুলো বুলেট নিয়ে হিট করলে, দেখা গেল তোমার বুলেটগুলো এইখানটাতে লেগেছে, ঠিক আছে, তুমি এতগুলো হিট করেছো, প্রত্যেকটা বুলেট এখানে লেগেছে। সিমিলার ওয়েতে আরেকজনকেও দেওয়া হয়েছে সেম টার্গেটে হিট করার জন্য, গ্রিন, সেও গ্রিন কালারের বুলেট ইউজ করেছে। সে হিট করেছে এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সেরকম হিট করেছে। তারপরে সিমিলারলি আরো একজনকে দেয়া হয়েছে, সে হিট করেছে এরকম, এক, দুই, তিন, সেরকম হিট করেছে। তোমার নাম কি বলো?
পৃথ্বীরাজ, তাহলে ধরো এটা পি। তারপরে কেউ একজন আছে, তার নাম ধরো কে দিয়ে একজনের নাম দেখলাম, একজনের নাম ধরো টি। এবার এই পি, কে আর টি এদের মধ্যে কার প্রিসিশন ভালো বলতে পারবে? প্রিসিশন কার ভালো আর অ্যাকুরেসি কার ভালো? কার অ্যাকুরেসি ভালো এটা তো বলতে পারা খুব ইজি। পি কে টির মধ্যে কার অ্যাকুরেসি ভালো? টিএ। না, অ্যাকুরেসি ভালো হচ্ছে টি এর। হ্যাঁ ঠিকই বলেছো, টি এর অ্যাকুরেসি ভালো। তাহলে টি অ্যাকুরেসিতে পড়ে গেল। অ্যাকুরেসি কি আর কারো ভালো আছে? আর কিন্তু কারো অ্যাকুরেসি ভালো নেই। বাট এ দুটো মানে কে দুটো একদম টার্গেটে হিট করতে পেরেছে। এ কিছুটা অ্যাকুরেট, বাট এ বাকি পাঁচটা আর কিছু করতে পারেনি। এবার যদি তুমি পি কে দেখো, পি এর কি অ্যাকুরেসি ভালো? এর কিন্তু অ্যাকিউরেসি ভালো না, কিন্তু প্রিসাইসলি একটা স্পটে হিট একদম, করেছে। তার মানে পি হচ্ছে প্রিসাইজ, তাহলে প্রিসিশনের এখানে পি কে লিখতে পারি। আচ্ছা, এইবার তুমি, তোমাকে জিজ্ঞেস করছি, এবার কি আমার অ্যান্সার কি কমপ্লিট হলো? আর কি কেউ প্রিসাইজ আছে? পি কে টি এর মধ্যে আর কি কেউ প্রিসাইজলি হিট করেছে? অ্যান্সার টি করেছে। টিও করেছে। তার মানে প্রিসিশন ব্যাপারটা কি? প্রিসিশন ব্যাপারটা হচ্ছে, প্রিসিশনের যদি আমরা ডেফিনেশন দেখি কি হবে? প্রিসিশন মানে হচ্ছে কতটা রিপিটেডলি তুমি একই জায়গায় হিট করতে পারছো। পিও সেটা করেছে, টিও সেটা করেছে। তারা রেগুলারিটি মেনটেন করেছে, রিপিটেডলি একই জায়গায় হিট করেছে, তার মানে কি তারা প্রিসাইজ। কিন্তু টি আরেকটা জিনিসও করেছে। টি কি করেছে? টি হচ্ছে আমাদের যে টার্গেট তার সাথে ক্লোজনেসটাও মেনটেন করেছে, মানে সে তার ক্লোজনেস একদম ঠিকঠাক, তার মানে সেটা অ্যাকুরেট। মানে কোনো একটা জিনিস যদি অ্যাকুরেট হয় সেটা অটোমেটিক্যালি প্রিসাইজ হয়ে যাবে। কিন্তু কোনো জিনিস যদি প্রিসাইজ হয় তার মানে এটা নয় যে সেটা অ্যাকুরেটও হতে হবে। কিন্তু কোনো একটা জিনিস, কোনো একটা সিস্টেমে কোনো একটা প্রসেস চলছে, সেই প্রসেসটা প্রিসাইজ আর অ্যাকুরেট কিনা এই জিনিসগুলো আমরা জানবো কোথা থেকে? মেজারমেন্ট করে। মেজারমেন্টের সিগনিফিকেন্সটা কি বুঝতে পারলে? এই যে কোনো একটা জিনিস প্রিসাইজ কি অ্যাকুরেট, এটা আমরা জানলাম কি করে? ওই যে টার্গেটটা আছে তার থেকে আমরা ডিস্টেন্সগুলো মেজার করে দেখলাম চোখে, দেখলাম যে লাস্টে যে আছে টি, সে টার্গেটের একদম ক্লোজ হিট করেছে, তার মানে কি তার যে ডিস্টেন্সগুলো অনেক কম, তার মানে সে অ্যাকুরেট। এটা আমরা জানলাম কি করে? মেজার করে জানলাম। তাহলে মেজারমেন্টের সিগনিফিকেন্সটা বুঝতে পারলে, কোনো একটা প্রসেস অ্যাকুরেটলি কাজ করছে কিনা বা প্রিসিশন আছে কিনা সেই ইনস্ট্রুমেন্টে, সেটা আমরা জানবো কি করে? মেজারমেন্ট কন্ডাক্ট করে। ফার্স্ট পয়েন্ট বুঝতে পারলে সিগনিফিকেন্স অফ মেজারমেন্টের। তাহলে আমি লিখছি থিওরিটা এবার। তোমার যে ফার্স্ট পয়েন্ট আছে সিলেবাসে সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ মেজারমেন্ট। সিগনিফিকেন্স অফ মেজারমেন্টের ফার্স্ট পয়েন্ট কি আমাদের? প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেসি। বোঝা গেল ফার্স্ট পয়েন্টটা? এর আন্ডার আমরা কি লিখবো? এর আন্ডার লিখবো মেজারমেন্ট হেল্পস টু এনশিওর দ্য প্রসেস শুড বি অ্যাকুরেট অ্যান্ড প্রিসাইজ। ওটা আমি আর লিখছি না, তোমরা কি লিখে নেবে? হ্যাঁ। আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি। মেজারমেন্টস
sure that systems components operate within required limit. এর লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারলে ফার্স্ট পয়েন্টটা আমাদের। নেক্সট হচ্ছে নাম্বার 2 হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলটা কেন? দেখো, কোনো একটা প্রসেস ইন্ডাস্ট্রিতে বা ম্যানুফ্যাকচারিং যেখানেই হোক সেখানে কিন্তু কন্ট্রোলটা মাস্ট। যদি কন্ট্রোল না থাকে, জাস্ট আমি একটা জিনিসের এক্সাম্পল দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। তোমরা আশা করি জানো যে পাওয়ার কিভাবে জেনারেট হয়। ধরো একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে কি হয়, সেখানে ওপরে একটা ড্যাম থাকে, ড্যাম থেকে কোনো একটা চ্যানেলের মাধ্যমে জল আসে, নিচে একটা টারবাইন লাগানো থাকে, ছোটবেলা আমরা পড়েছি না, সেই টারবাইনটা ঘোরে, তারপরে টারবাইনের সাথে একটা জেনারেটর কাপেল করা থাকে, জেনারেটরটা ঘুরে বিদ্যুৎ উৎপাদন করে। ছোটবেলায় পড়েছি আমরা জলবিদ্যুৎ, পরিবেশে বা কোনো একটা সাবজেক্টে তো পড়েছি, অল্প হলো পড়েছো তো। হ্যাঁ স্যার। এইবার এই যে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ধরো জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, পাওয়ারের ইউনিট কি কেউ জানো তোমরা? পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, তাই তো? এবার কোনো একটা স্টেশনে ধরো বলেছে যে সারাদিনে 500 মেগাওয়াট আমার লাগবে, কিন্তু দেখা গেল যে সেই দিনটা কোনো একটা কারণে হলিডেজ ছিল, হলিডে থাকার কারণে ইন্ডাস্ট্রিগুলো আরো অফিসগুলো সব বন্ধ ছিল। তো তা যদি হয় তাহলে পরে আমার কি হবে? ইন্ডাস্ট্রি বন্ধ থাকলে কি হবে? আমার কনজাম্পশন কমে যাবে। কনজাম্পশন কমে গেল মানে কি, আমার পাওয়ারের যে রিকোয়ারমেন্ট সেটা কমে গেল। এবার পাওয়ারের রিকোয়ারমেন্ট কমে গেল মানে কি, তার মানে আমাকে পাওয়ার কম উৎপন্ন করতে হবে। কারণ তুমি জানো যে ইলেকট্রিক্যাল এনার্জিকে কি স্টোর করা যায় না, মানে স্টোর করা যায় ব্যাটারির মাধ্যমে, বাট অত বেশি হিউজ অ্যামাউন্টের এনার্জিকে আমরা স্টোর করতে পারবো। তাহলে আমরা কি করব, এই যে পাওয়ার জেনারেশন সেটাকে আমরা কমিয়ে দেবো। এবার সেটা আমি জানবো কি করে যে কখন কমাতে হবে, কি করতে হবে? তার মানে কি, সেখানে আমার একটা কন্ট্রোল সার্কিট লাগবে। এবার কন্ট্রোলটা করব কি করে, যদি আমরা মেজারই না করি কতখানি উৎপন্ন করছি? বুঝতে পারলে, কতখানি আমি পাওয়ার জেনারেট করছি সেই অ্যামাউন্টটা আমি অলওয়েজ মেজার করব। যদি আমি মেজার না করি তাহলে আমি জানতেই পারবো না যে কখন আমাকে জেনারেশন ক্যাপাসিটি বাড়াতে হবে, কখন জেনারেশন কমাতে হবে, কখন সেটাকে ইন্টারমিডিয়েট লেভেলে রাখতে হবে, কিছুই জানতে পারবো না। তাহলে কোথাও আমি যদি পাওয়ার বলো বা কোথাও ধরো তুমি অয়েল রিফাইন করছো বা কিছু করছো, সেখানে আমাকে অলওয়েজ এইটা মাথায় রাখতে হবে যে আমি যাতে কতটা পরিমাণ জেনারেট করছি বা কতটা আমি রিফাইন করছি, সেই অ্যামাউন্টটা যাতে আমার জানা থাকে। সেটা আমি জানবো কি করে? মেজার করে। তাহলে আমি কি করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। তাহলে কন্ট্রোলের জন্য আমাকে কি করতে হবে? মেজারমেন্ট কন্ডাক্ট করতে হবে। বুঝতে পারলে? বোঝা গেল কন্ট্রোলের পয়েন্টটা? তাহলে দে অ্যালাউ, কন্ট্রোল করলে, কন্ট্রোলের জন্য আমাদের কি দরকার? মেজারমেন্ট। মেজারমেন্ট আমাদের কি অ্যালাউ করবে? ইট অ্যালাউস comparison between
অ্যাকচুয়াল মানে হচ্ছে আমি যেটা প্রডিউস করছি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল। অ্যান্ড ডিজায়ার মানে আমার যেটা ইচ্ছা পাওয়ার, ঠিক আছে, কতটা ইউনিট বা কত লিটার। পারফরমেন্স। তাহলে কন্ট্রোল সার্কিট কাজ করার জন্য আমার কি দরকার? মেজারমেন্টের দরকার। বুঝতে পারলে? নাম্বার 3 হচ্ছে ডিজাইন আর ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, ডিজাইনের জন্য মেজারমেন্ট কিভাবে কাজে লাগে, এটা একটা কিছু বলতে পারবে? বুঝতে পারলে এই পয়েন্টটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। দেখো, ডিজাইনের ব্যাপারটা কি, দেখো তুমি ধরো একটা নতুন ইন্ডাস্ট্রি বসাতে যাচ্ছ, মানে বানাতে যাচ্ছ, সেখানে কোন পজিশনে তুমি কি রাখবে সেটার জন্য মেজারমেন্টের দরকার আছে, ঠিক আছে, মানে মেজারমেন্টের নলেজটা থাকা খুব দরকার। নেক্সট হচ্ছে যে কোনো জায়গায় যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইকোনমি অ্যান্ড এফিসিয়েন্সি। মেজারমেন্ট যদি আমার ভালো হয় তাহলে পরে সেখানে এরার কম হবে। এরার কম হলে কি হবে? আমার ওয়েস্টেজ কম হবে, প্রোডাকশন কস্ট কমে যাবে। তাহলে ইকোনমিক এফিসিয়েন্সিটা মেজারমেন্টের সাথে কানেক্টেড। নেক্সট পয়েন্ট হচ্ছে ইকোনমিক এফিসিয়েন্সি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমি রেড কালার দিয়ে লিখছি, ঠিক আছে, যেটা হচ্ছে সব জায়গায় লিখবে আর সব জায়গায় পড়বে, সেটা হচ্ছে মেজারমেন্টের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে সেফটি। সেফটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যতগুলো পয়েন্ট বললাম তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, আমাদের যে ফিল্ড আছে, মানে তোমরা তো মেইনলি ইলেকট্রিক্যালেরই আশেপাশের ব্রাঞ্চ। এবার ইলেকট্রিক্যাল ফিল্ড বলো বা মেকানিক্যাল বলো বা মেডিকেল বলো বা স্ট্রাকচারাল বলো, এই প্রত্যেকটা জায়গায় সেফটি কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। এবার কোনো একটা ইনস্ট্রুমেন্ট তার সেফ লিমিটের মধ্যে কাজ করছে নাকি সেফ লিমিট এক্সিড করে গেছে, এটা আমি জানবো কি করে? অবভিয়াসলি মেজারমেন্ট থেকে। মানে কোনো একটা প্রসেস ধরো হচ্ছে, সেখানটাতে যদি হিট উৎপন্ন হয়, সেখানে প্রচুর থার্মোকাপল লাগানো থাকবে। থার্মোকাপল গুলোর কাজ কি থাকবে? টেম্পারেচার মেজার করা। কখনো যদি ডিজায়ার্ড টেম্পারেচারের থেকে বেশি হয়ে যায়, তাহলে থার্মোকাপল কি করবে? একটা সিগন্যাল জেনারেট করবে। তারপরে আমরা বুঝতে পারবো যে আমাদের যে ডিজায়ার্ড টেম্পারেচার সেটা এক্সিড করে গেছে, আমাদের ইনস্ট্রুমেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। মানে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এখন যে ইভি গুলো আসছে না, সেই ইভি গুলোতে এক ধরনের পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি করা মোটর ইউজ করা হয়। এবার পার্মানেন্ট ম্যাগনেটের একটা ধর্ম তোমরা জানো, যে একটা সার্টেন টেম্পারেচারের উপরে যদি আমরা রাইস মানে বেড়ে যায় টেম্পারেচার, তাহলে পরে কি হবে? সেই ম্যাগনেটের যে ম্যাগনেটিক প্রপার্টি আছে সেটা নষ্ট হয়ে যায়। জানো তো এটা? সেই পয়েন্টটাকে বলে কুড়ি পয়েন্ট। পড়েছো এটা? ফিজিক্সে ছিল নিচু ক্লাসগুলোতে, ঠিক আছে। তাহলে সেই টেম্পারেচারটা যদি এক্সিড করে যায়, তাহলে কি হবে? আমার ম্যাগনেটের ম্যাগনেটিক প্রপার্টি নষ্ট হয়ে যাবে, মোটরটা কাজ করা বন্ধ করে যাবে, আমাদের ইভি চলা বন্ধ করে দেবে। তাহলে এই যে সেফটি ব্যাপারটা, এটা কিন্তু মেজারমেন্টের সাথে জড়িত। কেউ কিছু বলছো? শোনা যাচ্ছে না তোমার কথা। তাহলে মেজারমেন্টের সিগনিফিকেন্স বুঝতে পারলে সবাই? প্রসেনজিৎ সরকার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রসেনজিৎ, তোমার কোন কলেজ?
এটিসি বা পলিটেকনিক্স। বাহ, ভালো কলেজ, সবারই কলেজ ভালো। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো, ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট কি দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, যেটা আমাদের অতটা পড়তে হবে না। মেইনলি আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট অত পড়তে হবে না, আমি কিছু বলছিও না, ঠিক আছে। কিন্তু সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের কি পড়ে, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টটা আমাদের পড়তে হবে। কি পড়তে হবে এখানে? ফার্স্ট পয়েন্ট, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট গুলো কি বলতো, যেগুলো আমরা চারিপাশে দেখতে পাই। কোন একটা ইনস্ট্রুমেন্টের নাম বলো যেটা তুমি দেখেছো। শুনতে পেলে? কোনো একটা ইনস্ট্রুমেন্টের নাম বলো যেটা দেখেছো, সেটাই সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। এক্সাম্পল বলো একটা কোনো। স্যার বিম ব্যালেন্স। কি বললে? বিম ব্যালেন্স। বিম ব্যালেন্স? বিম ব্যালেন্স তো আমার যা মনে হয় বিম ব্যালেন্স অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, আমি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের কথা বলেছি। দেখো, মাথায় একদম পরিষ্কার মাথা রাখবে, মানে যেটা সাধারণত মাথায় আসে। ফার্স্টে তোমাকে যদি একটা ইনস্ট্রুমেন্টের নাম বলতে বলা হয়, তুমি কি বলবে? সেকেন্ডারি, প্রাইমারি ছেড়ে দাও। স্যার কোনো গ্যাজেটও একটা ইনস্ট্রুমেন্টের আন্ডারেই পড়ে তো। গ্যাজেট, মানে তোমাকে যদি বলা হয় যে ফার্স্ট তুমি একটা ইনস্ট্রুমেন্টের নাম বলো, তুমি কার নাম নেবে? ফ্ল্যাশ লাইট। মিটারের নাম শুনেছো? অ্যামমিটার, হ্যাঁ গ্যালভানোমিটার, হ্যাঁ ভোল্ট মিটার, হ্যাঁ থার্মোমিটার। হ্যাঁ এই যে যত মিটার লেখা আছে, যত কিছু আছে, এগুলো সব হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট, বুঝতে পারলে? বুঝতে স্ট্রেন পেরেছি। গেজ, থার্মোকাপল, এগুলা সব সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। আমাদের জিওমেট্রি বক্সে যে স্কেলটা থাকে, রুলার যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু একটা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। এবার সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের আমি কয়েকটা পয়েন্ট লিখিয়ে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, দিস ইনস্ট্রুমেন্ট রিকোয়ার্ড প্রায়র ক্যালিব্রেশন এগেনস্ট এ স্ট্যান্ডার্ড। মানে এই যে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট গুলো থাকে, এগুলোতে আগে থেকে ক্যালিব্রেটেড করা থাকে। এগুলো ইট রিকোয়ার্স ইট রিকোয়ার্ড প্রায়র ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন কথাটা আমরা পরে ডিটেলসে দেখবো, ক্যালিব্রেশন কি জিনিস। ঠিক আছে, এগেনস্ট এ স্ট্যান্ডার্ড। আচ্ছা, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের আমরা কি বললাম? এক্সাম্পল, ভোল্ট মিটার, অ্যামমিটার, থার্মোমিটার। এই যে ইনস্ট্রুমেন্টগুলো, এইগুলোতে যে রিডিং গুলো, ওগুলা কি আমরা খালি চোখে দেখতে পাই না? মানে ভোল্ট মিটার দিয়ে আমরা দেখতে পাই না কত ভোল্ট, 20 ভোল্ট না 15 ভোল্ট না 30 ভোল্ট, দেখতে পাই তো। তার মানে কি, দে দে গিভ এ ডাইরেক্ট রিডিং অফ দ্য কোয়ান্টিটি।
মানে ভোল্টেজ যদি একটা কোয়ান্টিটি হয় তা থেকে আমরা ডাইরেক্ট রিডিংটা পাই, বুঝতে পারলে? দে গিভ ডাইরেক্ট রিডিং। যে রিডিং মানে কে জানো বলো তো? ডাইরেক্ট রিডিং মানে কি বুঝতে পারলে তোমরা? কথাটা, মেজারমেন্টটাকে বলা হচ্ছে। হ্যাঁ, মানে হচ্ছে ধরো এটা আমাদের মিটারের স্কেলটা আছে, এখানে আমার পয়েন্টারটা আছে, ধরো এটা দেখাচ্ছে আমার 10 ভোল্ট। দেখি তুমি খালি চোখে যদি তুমি দেখো 10 ভোল্ট দেখতে পেলে, তার মানে কি তুমি ডাইরেক্টলি সেটাকে দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? ডাইরেক্ট রিডিং অফ দ্য কোয়ান্টিটি। এই পয়েন্টটা ক্লিয়ার? নেক্সট পয়েন্টটা লিখছি। নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্ট গুলো এগুলো ইউজ করা কিন্তু ইজি, বুঝতে পারলে? এটা লেখার দরকার নেই, এক্সাম্পল গুলো দিয়েছি। এক্সাম্পল কি বলো এবার? তো বলো এবার, আমি বলে দিয়েছি, বলো এবার সেকেন্ডারি এক্সাম্পল। ammeter, voltmeter. রাইট, অ্যামিটার, ভোল্টমিটার। এইবার আমরা একটা জিনিস দেখব। কি দেখব? তোমরা আমাকে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, আমি 3টে ফিজিক্যাল কোয়ান্টিটি বলছি, তার মধ্যে তোমরা একটা চুজ করবে, আমি সেটা নিয়েই কাজ করব। ফার্স্ট হচ্ছে লেন্থ, দেন হচ্ছে টেম্পারেচার, দেন হচ্ছে প্রেসার। 3টে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, 3টের মধ্যে একটাকে চুজ করো, যেটা দিয়ে আমি এই জিনিসটা বোঝাবো যে কি করে মেজারমেন্ট কন্ডাক্ট করা হয়। হাউ ডু উই কন্ডাক্ট দ্য প্রসেস অফ মেজারমেন্ট। চুজ এনি ওয়ান অফ দ্য কোয়ান্টিটি, এর মধ্যে যে কোনো একটা কোয়ান্টিটি চুজ করো, দেন আই উইল প্রসিড টু শো ইউ দ্যাট হাউ ডু উই কন্ডাক্ট দ্য মেজারমেন্ট। লেন্থ। লেন্থ, তাহলে আমরা লেন্থকে চুজ করলাম। ফার্স্টে হচ্ছে এই ধরো আমাদের একটা তার আছে, তার ধরে নিচ্ছি আমি এই তারটা কপারের, কপার ওয়্যার, রাইট? ইনিশিয়ালি এর লেন্থ ছিল 10 সেন্টিমিটার, ঠিক আছে? এইবার আমি কি করলাম, বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, এই পাশ থেকেও এই পাশ থেকেও। যদি আমি এই কপার ওয়্যার এর ওপর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, ইফ উই অ্যাপ্লাই এক্সটার্নাল ফোর্স ফ্রম দ্য বোথ দ্য সাইড অফ দ্য কপার ওয়্যার, দেন হোয়াট উইল হ্যাপেন? এরপর কি হবে? এরপর কি হবে? এই যে এর যে লেন্থ আছে সেটা কি হবে, বাড়বে কি কমবে? বেড়ে যাবে। দেন তাহলে এই যে লেন্থ উইল ইনক্রিজ। দেন তাহলে এটা এখান থেকে যদি আমি ড্র করি, এখান থেকে এটা এরকম ছিল, এরকম ছিল, দেখা গেছে যে এটা বেড়ে এতটা হয়ে গেছে। কিন্তু এর যে উইডথ আছে সেটা কমবে, মানে ক্রস সেকশন এরিয়াটা কমবে।
এই ক্রস সেকশনটা তো কমবে না যদি লম্বায় বড় হয়, তাই তো? তাহলে এই যে লেন্থ ইনক্রিজ করলো, এটাকে আমরা কি বলতে পারি? এই যে লেন্থ ইনক্রিজ করলো, এই ইনক্রিজ করা লেন্থটাকে আমরা ডেল্টা এল বলতে পারি না? যদি আমাদের এই লেন্থটা এল থেকে থাকে, তাহলে এখন লেন্থ আমার কি হলো? এল প্লাস ডেল্টা এল। এতটুকু বুঝতে পারলে? হ্যাঁ এতটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার আমাদের উদ্দেশ্য কি বলতো? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটাকে মেজার করা। এই জিনিসটাকে মেজার করা, এটার অ্যামাউন্টটা কত। এই অ্যামাউন্ট আমি কি করে পাবো? ভালো করে দেখো মন দিয়ে, ঠিক আছে সবাই? যখন এই কপার ওয়্যারটা ইনিশিয়ালি ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, ঠিক আছে? এই ইনিশিয়াল স্টেট, এটা ধরো আমার ফাইনাল স্টেট। এইবার ইনিশিয়াল স্টেটে ওর লেন্থ কি ছিল? জাস্ট এল। ফাইনাল স্টেটে ওর লেন্থ কি হয়েছে? ই, এল প্লাস ডেল্টা এল, তাই তো? ইনিশিয়াল স্টেটে ওর যে ক্রস সেকশন ছিল সেটা কি ছিল? এ। এখন এই এটা কি হয়েছে? এ মাইনাস ডেল্টা এ, কারণ ডেল্টা এ পরিমাণ কমছে। এটা কি বুঝতে পারলে কেউ? এ মাইনাস ডেল্টা এ কেন লিখলাম? কারণ কোনো একটা জিনিস ধরো এরকম আছে, তুমি এটাকে যখনই দুপাশ থেকে টেনে লম্বা করবে, দেখবে এটা সরু হয়ে যাবে আর লম্বা হয়ে যাবে। তার মানে কি এই ক্রস সেকশনটা কমবে আর এই লেন্থটা কি হবে? বাড়বে। এই জিনিসটা বুঝতে পারলে তো? হ্যাঁ সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই জিনিসটা যদি সবাই বুঝে নিয়ে থাকো, তাহলে এই কেস ওয়ান এর ক্ষেত্রে ওরা একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে আমরা বললাম আর আই, ইনিশিয়াল রেজিস্ট্যান্স। এটা কি ছিল? রো ইন্টু এল ইন বাই, এটা ছিল তো ইনিশিয়ালি এই রেজিস্ট্যান্সটা ছিল। এই ফর্মুলাটা সবার জানা আছে তো? হ্যাঁ ফাইনালি ওর কি হলো? আর এফ, রো তো চেঞ্জ হবে না, এলটা কি হয়ে যাবে? এল প্লাস ডেল্টা এল। এটা কি হয়ে যাবে? এ মাইনাস ডেল্টা এল। হলো? হলো তো? হ্যাঁ তাহলে এই যে চেঞ্জেসটা হলো, এই চেঞ্জেসটা মানে কি? ধরো ইনিশিয়ালি ও রেজিস্ট্যান্স ছিল আমার, আমি একটা সার্টেন অ্যামাউন্ট ধরে নিচ্ছি, ধরো ছিল 100 ওহম, ঠিক আছে? এই ফিজিক্যাল ব্যাপারগুলোর জন্য, মানে লেন্থ, ক্রস সেকশনের জন্য। এবার এই লেন্থ বাড়লো, ক্রস সেকশন এটা কমলো, হয়ে গেছে ধরো এখন ওর 120 ওহম। এটা কেন বাড়লো বুঝতে পারলে তো? লেন্থ বাড়ার সাথে সাথে আমার রেজিস্ট্যান্স বাড়ে 120। এই যে আমার চেঞ্জ হলো, তাহলে এই যে রেজিস্ট্যান্সের চেঞ্জ হলো, এই রেজিস্ট্যান্সের চেঞ্জটা আমি মাপবো কি দিয়ে? এই রেজিস্ট্যান্সের চেঞ্জটা আমি মাপবো, তোমরা সবাই পড়েছিলে এরকম একটা ব্রিজ, মনে আছে? একটা ব্রিজ পড়েছিল, এই ব্রিজটার নাম কি ছিল?
Redstone Bridge. আচ্ছা, হুইস্টন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন লেখা ছিল না? অ্যাপ্লিকেশনটা এরকম বলা ছিল যে অ্যাপ্লিকেশন মানে হুইস্টন ব্রিজ আমরা কোথায় ইউজ করি, মনে আছে? ছিল আননোন রেজিস্ট্যান্স মেজার করতে কাজে লাগে, কারণ এর একটা ব্যালেন্সের ফর্মুলা আছে, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, মনে আছে? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি আননোন রেজিস্ট্যান্স মেজার করতে পারি না, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি, আমরা এখান থেকে আননোন রেজিস্ট্যান্সটা পেয়ে যাব, তো মানে আমরা এটা আমার ইনিশিয়াল রেজিস্ট্যান্স জানি এই ব্রিজের ইউজ করে, ফাইনাল রেজিস্ট্যান্স আমি জানি, দুটো রেজিস্ট্যান্সই আমার জানা আছে। এবার দুটো রেজিস্ট্যান্স যদি আমার জানা থাকে, আমি ব্যাক ক্যালকুলেশন করে আমি ডেল্টা এল এর ভ্যালু বের করতে পারবো না? পারবো কি পারবো না? মানে ডেল্টা এল মানে কি? ডেল্টা এল মানে তো এল প্রাইম, এল প্রাইম মানে কি? এল প্লাস ডেল্টা এল। আর এফ মানে কি? রো ইন্টু এল প্রাইম ইন্টু এ প্রাইম। এখান থেকে আমি যদি আর এফ জেনে যাই, তাহলে আর এফ জানি, রো তো আমি আগে থেকেই জানি, ঠিক আছে? এটাও ধরো আমি জানি, তাহলে কি আমি ডেল্টা এল বের করতে পারবো না ব্যাক ক্যালকুলেশন করে? পারবো। তাহলে ডেল্টা এল যদি আমি বের করতে পারি, তার থেকে যদি আমি ইনিশিয়াল এল মাইনাস করে দিই, সরি, এল প্রাইম যদি আমি বের করতে পারি, তার থেকে যদি ইনিশিয়াল এল মাইনাস করে দিই, তাহলে ডেল্টা এল আমি পেয়ে যাব। তার মানে আমি এটাই বলতে যাচ্ছি, দেখো, আমি লেন্থ মেজার করার কোনো কিছু ইউজ না করে, মানে স্কেল ইউজ না করে, আমি কিন্তু কতখানি লেন্থ ইনক্রিজ করলো এটা আমি বের করতে পারলাম, কি ইউজ করে? হুইস্টন ব্রিজ ইউজ করে। তাহলে এখানে তুমি যদি ব্যাপারগুলো দেখো, হুইস্টন ব্রিজ ইউজ করলাম, রেজিস্ট্যান্সের ফর্মুলা ইউজ করলাম, এখানে কিন্তু আমি স্কেল ইউজ করিনি তেমন একটা। কারণ কি বলতো, এই যে ডেল্টা এলটা হবে, এটা কিন্তু খুব সামান্য হবে, তো ওটা আমাদের স্কেল দিয়ে ওভাবে মেজার করাটা ডিফিকাল্ট। মানে ধরো এই ডেল্টা এল এর ভ্যালুটা ধরো 0.0000001 বা এরকম, বা দেখবে থাকে 2 × 10⁻⁶ মিটার, তো এরকম রেঞ্জে হয়। তো এই রেঞ্জগুলো তো খুবই কম না, তো এগুলো তো স্কেল দিয়ে মেজার করা পসিবলই না। এগুলো মেজার করার জন্যই আমাদের এই মেজারমেন্টের এই সিস্টেমগুলো দরকার। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটা ব্লক ডায়াগ্রামে দেখাই, তাহলে এবার বুঝতে পারবে যে ফার্স্টে হচ্ছে মেজারেন্ট বা ইনপুট কোয়ান্টিটি। ইনপুট কোয়ান্টিটি, এই ক্ষেত্রে মেজারেন্ট বা ইনপুট কোয়ান্টিটিটা কি? এই ক্ষেত্রে মেজারেন্ট বা ইনপুট কোয়ান্টিটিটা কি? চেঞ্জ ইন লেন্থ, লেন্থের চেঞ্জ, ঠিক আছে? অ্যারো চিহ্ন দেওয়া মানে চেঞ্জ। কেউ কি জানতো এটা আগে থেকে? মানে কোনো কিছু লিখে তার উপরে দিয়ে অ্যারো দিয়ে দিই, তার মানে ওটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই সিম্বলটা তো তোমরা দেখেছো আশা করি। এই সিম্বলটা দেখেছো? না স্যার। আচ্ছা, এই সিম্বলটা কি কেউ দেখেছো? হ্যাঁ। আচ্ছা, এটার নাম কি বলতো? রেজিস্ট্যান্স। এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। আচ্ছা, সিমিলারলি আমি যদি কোনো একটা ওয়ার্ড লিখে এরকম করে দিই, তার মানে ওই ওয়ার্ডটা বাড়ছে বা কমছে। মানে এল লিখে যদি আমি এরকম দিয়ে দিই, তার মানে লেন্থ বাড়ছে বা কমছে। ভি লিখে যদি এরকম দিয়ে দিই, তার মানে ভোল্টেজ বাড়ছে বা কমছে, বা ভলিউম বাড়ছে বা কমছে। বুঝতে পারলে? মানে এগুলো হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং এ শর্ট নোট করার জন্য ইউজ করা হয়। তারপরে সিকেটি, সিকেটি মানে কি? সার্কিট, ঠিক আছে? না, সার্কিটের স্পেলিং কি? সিআইআর, সার্কিটের স্পেলিং কি বলতো? RCUIT। হ্যাঁ, সেটাকে সিকেটি ভাবে লিখে দেয় অনেকে, দেখবি, সার্কিট। এতটুকু কারো বুঝতে অসুবিধা আছে?
না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে মেজারেন্ড। এবার মেজারেন্ডটাকে আমরা কি দিয়ে মেজার করছি? প্রাইমারি সেন্সিং এলিমেন্ট। প্রাইমারি সেন্সিং এলিমেন্ট, সেই প্রাইমারি সেন্সিং এলিমেন্ট যেটা আছে এই ক্ষেত্রে এই লেন্থটা বাড়ছে, এটা আমরা কি দিয়ে মাপছি? এটা আমরা কোনো একটা স্কেল ইউজ করে মাপছি যে লেন্থ বাড়ছে বা কিছু একটা হচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে প্রাইমারি সেন্সিং এলিমেন্ট। দেন এই যে প্রাইমারি সেন্সিং এলিমেন্টের পরে কি হচ্ছে, এরপরে যে জিনিসটা থাকছে সেটাকে আমরা বলি ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারের নাম কেউ শুনেছো আগে? না স্যার। ট্রান্সডিউসার হচ্ছে কনভার্সন এলিমেন্ট। ট্রান্সডিউসার কি করে? ট্রান্সডিউসার হচ্ছে যে কোনো নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি কি? সেটা ফোর্স হতে পারে, সেটা প্রেসার হতে পারে, সেটা লেন্থ হতে পারে। সেই নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি গুলোকে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করে, ঠিক আছে? নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করে, দেখো লিখেছি কনভার্সন এলিমেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট। সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট পরে আস্তে আস্তে সব ডিটেলসে পড়বে, এটার উপরে একটা কমপ্লিট চ্যাপ্টার আছে, ঠিক আছে? এটার উপরে আর এটার উপরে, তো কোনো টেনশন নেই। সিগন্যাল কন্ডিশনিং এর পরে লাস্ট আউটপুট অর ডিসপ্লে ডিভাইস। দেখো বুঝতে পারলে কিনা মেজারমেন্টের যে প্রসেসগুলো, ফার্স্টে আমরা ইনপুট কোয়ান্টিটি পাবো, সেটাকে প্রাইমারি সেন্সিং এলিমেন্ট দিয়ে সেন্স করব, তারপরে সেটা ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট হবে। দেন সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমরা কন্ডিশন করব, কারণ সেই ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্যে প্রচুর এরার, নয়েস, অনেক কিছু থাকবে, সেগুলোকে আমরা ফিল্টার আউট করব। দেন সেটাকে আমরা ডিসপ্লেতে দেখাবো। বুঝতে পারলে? কিছু কি বুঝতে পেরেছো এখনো অবধি? বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার বুঝে গেছি। এবার প্রত্যেকটা জিনিসকে আমি এক এক করে লিখছি, ঠিক আছে? এই যে জিনিসগুলো লিখেছি এগুলোকে এক এক করে লিখছি, যে এগুলোর এক্সাম্পল কি, যখনই এক্সাম্পল দেবো তখনই বুঝতে পারবে ক্লিয়ারলি। এই যে ফার্স্ট লিখেছি না, মেজারেন্ট বা ইনপুট কোয়ান্টিটি, এর মানেটা কি বলতো? এর মানে হচ্ছে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি টু বি মেজার্ড। এক্সাম্পল কি হবে? কি মেজার করি আমরা? টেম্পারেচার, প্রেসার, তারপরে কারেন্ট। বুঝতে পারলে? এটাকে আমরা মেজারেন্ট বা ইনপুট কোয়ান্টিটি বলে থাকি।
বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। নেক্সট আমি লিখেছি দেখো প্রাইমারি সেন্সিং এলিমেন্ট। প্রাইমারি সেন্সিং এলিমেন্ট কি হতে পারে? থার্মোমিটার হতে পারে। টেম্পারেচার মেজার করার জন্য আমরা প্রাইমারিলি কি ইউজ করি? থার্মোমিটার। থার্মোমিটার। তাহলে এটা কি হবে? প্রাইমারি সেন্সিং এলিমেন্টটা কি হবে? ডিটেক্ট দ্য মেজারেন্ট অ্যান্ড রেসপন্ড টু ইট। কি করে ডিটেক্ট করে? ডিটেক্টস the measurement and response to it. বুঝতে পারলে? আচ্ছা, এই প্রাইমারির এক্সাম্পলটা কি বললাম আমি? থার্মোমিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারের কাজটা আমি কি বললাম? ট্রান্সডিউসার হচ্ছে কনভার্ট দ্য নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি টু ইলেকট্রিক্যাল সিগন্যাল। নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি টু ইলেকট্রিক্যাল সিগন্যাল। আচ্ছা, ইলেকট্রিক্যাল সিগন্যাল আর নর্মাল ইলেকট্রিক কারেন্টের মধ্যে পার্থক্য কি বুঝতে জানো তোমরা কেউ? No, sir. ইয়েস অর নো বলো, জানো? No. না স্যার। আচ্ছা, দেখো আমরা যখনই সিগন্যালের কথা বলছি তার মানে এটা সবসময় মনে রাখবে সেটা খুব অল্প কারেন্ট বা অল্প ভোল্টেজের জন্য বলছি। আর যখনই আমরা নর্মাল কারেন্ট ভোল্টেজ কথাগুলো ইউজ করি তখন আমরা সেটা একটু বেশি ভ্যালুর জন্য ইউজ করি। তাহলে আমি যে কথাটা বললাম সিগন্যাল, প্রিভিয়াস পেজে লিখছি, ঠিক আছে? সিগন্যালের রেঞ্জটা কত? সিগন্যালের রেঞ্জ হচ্ছে 0 ভোল্ট টু 5 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজের রেঞ্জ। কারেন্টের রেঞ্জ কত? 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কারেন্টের রেঞ্জ। তাহলে সিগন্যালের যে কোয়ান্টিটি গুলো বুঝতে পারলে খুবই অল্প। এটা হচ্ছে সিগন্যালের রেঞ্জ, 0 ভোল্ট টু 5 ভোল্ট অ্যান্ড 0 টু 20 মিলি অ্যাম্পিয়ার। এই রেঞ্জের মধ্যে আমরা যদি কারেন্ট বা ভোল্টেজকে আমরা পাই তখন সেটাকে আমরা কি বলি? সিগন্যাল, কারেন্ট সিগন্যাল আর ভোল্টেজ সিগন্যাল। ঠিক আছে, তার মানে এই যে সামান্য ভোল্টেজ আর কারেন্ট সেটাকে আমাদের কি করতে হবে? কন্ডিশন করতে হবে। মানে সেখানে যদি কোনো রকম এরার, নয়েজ বা কিছু মিশে থাকে সেটাকে আমাকে কি করতে হবে? ফিল্টার করে সেটাকে বাদ দিতে হবে, তাই না? মডিফিকেশন করতে হবে তো, বুঝতে পারলে? 20 মিলি অ্যাম্পিয়ার মানে বুঝতে পারছো তো, খুবই কম। তাহলে মডিফায়ার্স, সিগন্যাল কন্ডিশনিং আমরা কি রাখি? মডিফায়ার্স দ্য ইলেকট্রিক, মডিফাইজ দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল টু মেক ইট সুইটেবল ফর দ্য ডিসপ্লে, মানে যেখানে আমরা দেখবো। সিগন্যাল কন্ডিশনে কি করা হয়? মডিফাই করা হয়। এখানে আমরা কি ইউজ করি? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম, মনে আছে ফিজিক্সে? কমন অ্যাম্প্লিফায়ার, সিই মোড অফ অ্যাম্প্লিফায়ার। তাহলে এই সিগন্যাল কন্ডিশনিং ডিভাইসে আমরা অ্যাম্প্লিফায়ার্স ইউজ করি। অ্যাম্প্লিফায়ার্স পড়েছো সবাই? পড়েছো? FEEE তো মনে ছিল অ্যাম্প্লিফায়ার, ছিল না? हाँ sir. ADCs,
এডিসি মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, মানে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। কেউ কি জানো অ্যানালগ সিগন্যাল কি, ডিজিটাল সিগন্যাল কি? তুমি না স্যার, ডিসপ্লে কি, হ্যাঁ জানো? না স্যার, আচ্ছা, ডিফারেন্সটা এমনি কোনো একটা এক্সাম্পল দিতে পারবে যেটা অ্যানালগ ডিজিটাল দুটোই আমরা দেখতে পাই এমন কোনো জিনিস? না স্যার, ক্যালকুলেটরটা স্যার মনে হচ্ছিল, বাট ওটা কি হবে? দেখো অ্যানালগ ক্যালকুলেটর অবভিয়াসলি হয়, কিন্তু আমি নিজে অ্যানালগ ক্যালকুলেটর আজ অব্দি দেখিনি, বুঝলে? তাহলে যে জিনিসটা ক্যালকুলেটর ছাড়া আমরা দেখতে পাই অ্যানালগ ডিজিটাল দুটোই হয়, সেটা কি? আচ্ছা। সেটা হচ্ছে ওয়াচ, ঠিক আছে, ঘড়ি। ডিজিটাল ওয়াচও হয়, অ্যানালগ ওয়াচও হয়, তাই তো? এবার অ্যানালগ আর ডিজিটালের মধ্যে ব্যাপারটা কি? অ্যানালগ মানে একটা কন্টিনিউয়াস সিগন্যাল, যেখানে তুমি ডেসিমেল পয়েন্ট পাবে। শুধু ডেসিমেল না, কন্টিনিউয়াস মানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট পাবে। মানে অ্যানালগে যদি তুমি, আমি গ্রাফ আঁকাই, তুমি তাহলে বুঝতে পারবে। নেক্সট পেজে গিয়ে আঁকাচ্ছি। ধরো একটা সিগন্যাল আছে এরকম, এই অ্যাক্সিসে আমার টাইম যাচ্ছে, এই অ্যাক্সিসে ধরো আমার অ্যাম্পলিটিউড আছে। এই ধরো আমার সিগন্যাল এখান থেকে শুরু হলো, এইভাবে বাড়লো 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 বাড়লো, জিরোতে আসলো, আবার কমলো কমলো কমলো, চলে গেল। এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? এটা কি একটা অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, কারণ এখানে দেখো, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। এবার যদি আমরা একটা ডিজিটাল সিগন্যাল ড্র করি, ডিজিটাল সিগন্যাল কেমন হবে? ডিজিটাল সিগন্যাল দেখতে এরকম হবে। ধরো একের থেকে স্টার্ট হলো, কিছু দূর একে থাকলো, জিরো হয়ে গেল, এটা এক, এটা জিরো। কিছু দূর জিরো থাকলো, জিরো থাকলো, জিরো থাকলো, জিরো থাকলো, আবার ওয়ান হয়ে গেল, ঠিক আছে? আবার কিছুক্ষণ পরে জিরো হয়ে গেল, কিছুক্ষণ পরে আবার ধরো নেগেটিভ হয়ে গেল, নেগেটিভে নেগেটিভ অনেকক্ষণ চললো চললো চললো, তারপরে এরকম হলো। তাহলে দেখো এখানে কিন্তু কন্টিনিউয়াস কোনো ব্যাপার নেই, ওয়ান হচ্ছে না হলে জিরো হচ্ছে, ওয়ান হচ্ছে না হলে জিরো হচ্ছে, না হলে মাইনাস ওয়ান হচ্ছে। বুঝতে পারলে? এখানে যদি তুমি আউটপুট গুলো দেখো, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এর হচ্ছে আউটপুট। এখানে তুমি দেখো ওয়ান আছে, 1.1 আছে, 1.2 আছে, 1.3 আছে, 1.4 আছে, বুঝতে পারলে? কারণ এটা কন্টিনিউয়াসলি তুমি ভ্যালু পাবে, ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস পাবে, বাট এখানে একটা ডিফাইন্ড সেট অফ ভ্যালুসই পাবে, সেটা হচ্ছে ডিজিটাল। ক্লিয়ার হচ্ছে ডিজিটাল আর অ্যানালগের মধ্যে ব্যাপারটা, অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের মধ্যে? হ্যাঁ আরো স্যার। অনেক গভীরে ব্যাপার স্যাপার আছে। এবার এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করা যায়, মানে তোমার কাছে একটা অ্যানালগ সিগন্যাল আছে, তুমি সেই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করতে পারো বাই ইউজিং ওই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ওটাকেই আমি লিখেছি দেখো, এই যে এডিসিস, বুঝতে পারছো? এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার গুলো কোথায় কাজে লাগে? দেখো আমার ধরো একটা মোটর আছে, ঠিক আছে, সেই মোটরটা তো একটা ফিজিক্যাল ব্যাপার, তাই না? সেটা রোটেট করছে, বা সেটা স্পিড ধরো আমি একটা সিপিইউ দিয়ে কন্ট্রোল করছি। এবার সিপিইউ কি অ্যানালগ ব্যাপার স্যাপার বুঝবে? বুঝবে না তো, সিপিইউ তো ডিজিটাল, তাই না? তাহলে আমি যখন সিপিইউ দিয়ে, একটা সিপিইউ মানে কম্পিউটার, একটা কম্পিউটার দিয়ে একটা মোটরের স্পিডকে রেগুলেট করার চেষ্টা করব, মানে মোটরের স্পিডকে বাড়ানো বা কমানোর চেষ্টা করব, তার মানে তাদের মাঝখানে আমার একটা এমন কিছু লাগবে যে মোটরের ভাষাটাকে কম্পিউটারের ভাষা কনভার্ট করবে, আবার কম্পিউটারের ভাষাটাকে মোটরের ভাষায় কনভার্ট করবে, মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার সেখানে একটা বসাতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, এর থেকে বেশি আমি আর কিছু পড়াবো না। যতটা পড়িয়েছি তাতে যদি কারো কোনো কোশ্চেন বা কোনো কোয়ারিজ থাকে, বা অ্যাডমিশন রিলেটেড বা কোনো কিছু রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, অন্য কোনো সাবজেক্ট রিলেটেড বা টিচার্স রিলেটেড, বা এরপরে ফার্দার আমরা কি করে
পরবর্তী ক্লাসগুলো করাবো সেগুলো রিলেটেড, বা যা খুশি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, ক্লাস এতটুকুই ছিল আজকে। আর ক্লাসটা কেমন লাগছে একটু ফিডব্যাক দিয়ে দিও গ্রুপে, ঠিক আছে? এতটুকুই বলার। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার বলছি সাবজেক্টের জন্য কোন বইটা বেস্ট হবে? আচ্ছা দেখো, তোমাদের যেহেতু ইআই ব্রাঞ্চ, তোমাদের একটা বই কিনতেই হবে, আজকে কেনো আর না কেনো। সেটা হচ্ছে A.K. সাহানির একটা বই আছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। খুব মোটা একটা বই, প্রায় 1200 পাতার। ওই বইটা কিনতে পারো। বুঝতে পারলে? ওটার পিডিএফও অ্যাভেলেবেল আছে, বাট পিডিএফ যেটা অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে সেটা অনেক পুরনো। তো অত পুরনো পিডিএফ দিয়ে পড়ার থেকে তুমি একটা বই কিনে নিও নতুন এডিশনের, বেটার হবে। থ্যাংক ইউ। আর ক্লাসটা কেমন লাগলো একটু ফিডব্যাক দিয়ে দিও গ্রুপে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে?